ভীষণ পছন্দ হয়েছে। সূচনা ঠিক করেছে ব্যালকনিতে কিছু গাছ রাখবে, কয়েকটা ফুল গাছ, মানি প্ল্যান্ট। প্রণয়কে বলেছে এনে দিতে। প্রণয়ের কথা মনে হতে সূচনার মনে আবারও সে চিন্তারা এসে হানা দিল। বসা থেকে উঠে সূচনা রুম হতে নিজের ফোনটা নিয়ে আসলো। ভাবলো প্রণয়কে কল করবে, কিন্তু করলো না। তার এই মুহূর্তে মনে হতে লাগলো দুস্থ প্রণয়েরই। এত ভদ্র হতে কে বলেছে? সূচনা কল লিস্টে যে প্রণয়ের নাম্বারটা খুঁজে বের করলো। প্রণয়ের নাম্বার সে সেভ করেছে বাজে ছেলে নাম দিয়ে। নামটা দেখে মৃদু হাসে মেসেজ অপশনে যে ছোট একটা বার্তা পাঠালো। এত ভদ্র হতে কে বলেছিল বাজে ছেলে? বাজে ছেলে তো বাজে কাজ করবে, আর আপনি বউ রেখে ভদ্র হয়ে ঘুরছেন। মেসেজ পাঠিয়ে সূচনা খানিক ভীত হলো, বিব্রত হলো। এমন মেসেজ পাঠানোটা কি তার ঠিক হয়েছে? ওখানে দাঁড়িয়ে আছে কেন? ভাবনার মধ্যে নুরায়ার কণ্ঠ কানে আসে সূচনা। নুরায়া ব্যালকনির দরজায় দাঁড়িয়ে শাসনের স্বরে বলেন, এমনিতে জ্বর উঠেছে, তার মধ্যে ভেজা চুল নিয়ে ঠান্ডা বাতাসের মধ্যে বারান্দে দাঁড়িয়ে আছে কেন? ঘরে আসো। নুরায়ার কথা শুনে সূচনার হাত আপনা আপনি তার চুল স্পর্শ করলো। হ্যাঁ, চুল ভেজা, ভালো করে মোছা হয়নি। জ্বর বাড়ছে বোধহয়, মাথাটাও কেমন ঝিমঝিম করছে। সূচনা ব্যালকনি থেকে তখনই রুমে আসলো। নুরায়া সাথে করে নিয়ে গেলেন খাওয়ার জন্য। দুপুরে অল্প একটুই খেলো সে। ওষুধ খাওয়ার কথা বলল, মেয়েটা ভুলে গেল। বিছানায় পিঠ লাগাতে চোখ জোড়া ঘুমে বন্ধ হয়ে আসলো। সন্ধ্যায় খানিক আগে রুমে কারো উপস্থিতি টের পেল, তার ঘুম ভাঙলো। চোখ পিটপিট করে মেললো, দেখা গেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই খুলতে ব্যস্ত প্রণয়। সূচনা উঠে বসলো কষ্ট করে, মাথা ভার হয়ে আছে তার। জ্বর কমেনি, উল্টো বেড়েছে। তাকে উঠতে দেখি নিজের কাজ করতে করতে প্রণয় বলল, মা বলল তোমার জ্বর উঠেছে। সূচনা নিরুত্তর রইল। প্রণয় জিজ্ঞেস করলো, ঘুমিয়েছো কখন? দুপুরে। মেয়েদেশেরা জবাব দিল সূচনা। প্রণয়ের কাছে মনে হলো মেয়েটা ফিস ফিসে জবাব দিয়েছে। প্রণয় খানিক রুক্ষ গলায় জিজ্ঞেস করলো, ওষুধ খেয়েছো? বেশ, এতটুকু যথেষ্ট ছিল রাগের মাত্রা বাড়ানোর জন্য। প্রণয় ড্রেসিং টেবিলের সামনে থেকে চোখের পলকই যেন সূচনার সামনে এসে দাঁড়ালো। তাতে দাঁত নিষ্পেষণ করে বলল, তা খাবে কেন? আস্তে কথা বলো কেন আজকে? হ্যাঁ, গলায় জোর নাই? থাকবে কিভাবে? অসুখ হয়েছে, অসুখ হলে যে ওষুধটা খেতে হবে সেটা জানো না তুমি? সূচনা ভারী বিস্ময় নিয়ে তাকায় তার দিকে। কি বলবে বুঝে উঠতে না পেরে করুণ চাহনি নিক্ষেপ করে। তাতে কাজ হয়। প্রণয় খানিক নরম হয়, কণ্ঠ খাদে নামিয়ে বলে, ওঠো, হাত মুখ ধুয়ে ভারী কিছু খাবার খেয়ে তারপর ওষুধ খাও। সূচনা হাঁপ ছাড়ে, মাথা দুদিকে নাড়িয়ে গা থেকে কাঁথা সরিয়ে উঠতে নিলে বিপত্তি বাদে। ঘুমালে শারীরিক অবস্থা নিশ্চয় খুব ভালো থাকে না। তার বিব্রত বোধ দূর হয় প্রণয়ের বাক্যেই। লজ্জা পাওয়ার কিছু নাই, আমি পাশের বাড়ির আন্টির ছেলে না। ওঠো তাড়াতাড়ি। প্রণয় সোজাসাপটা কথা বলে ইদানিং, যে কথাগুলো সূচনাকে ভীষণ লজ্জায় ফেলে দেয়। সূচনা অবশ্য অভ্যাস করেছে প্রণয়ের সোজাসাপটা কথাগুলো সহজভাবে হজম করে নিতে। সূচনা হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখলো প্রণয় ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সূচনা হাতের তোয়ালেটা নিয়ে ব্যালকনিতে যায়, প্রণয়ের পাশে যেয়ে দাঁড়ায়। সেখানে দাঁড়ালে সাথে সাথে ধমকা হাওয়া সমস্ত শরীর ঠান্ডা করে দিয়ে যায় যেন। সূচনার শরীরে কাঁপন ধরে। না, ওষুধ বোধহয় খেতেই হবে, জ্বর ভালোই আছে। প্রণয় কথা শেষে ফোন কান থেকে নামিয়ে সূচনার দিকে তাকালো। সূচনার মুখ শুকনো দেখাচ্ছে। প্রণয় জিজ্ঞেস করে, এখানে দাঁড়িয়ে আছো কেন? আবার কিছু খেয়ে আসো। সূচনা কথা শুনে প্রণয়ের মুখোমুখি হয়ে দাঁড়ায়। অনাকাঙ্ক্ষিত ভাবে প্রণয়ের চোখ জুড়ে সূচনার মুখ হতে নেমে আসে সূচনার উধরে। শাড়ি সরে গিয়ে সেখানটা খানিক উন্মুক্ত। প্রণয় সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিতে চাইলেও পারে না। দৃষ্টি অন্যরকম হয় তার, কেমন ঘোর লেগে যায়। সূচনা খেয়াল করতে সাথে সাথে শাড়ি ঠিক করে নেয়। প্রণয়ের ঘোর কাটে, চোখ সরিয়ে নেয়। সূচনা মুখ বাঁকিয়ে মৃদু স্বরে আওলায়, বাজে ছেলে আমি শুধু শুধু বলেছি। নিচু স্বরে বলল, প্রণয়ের কানে পৌঁছে। সে সূচনার আরেকটু গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, তুমি দেখালে দোষ না, আমি দেখালেই দোষ। আমি কি ইচ্ছে করে দেখিয়েছি? আমি কি ইচ্ছে করে দেখেছি? কে জানে পুরুষ মানুষের কি বিশ্বাস আছে। তার উপর আপনি হচ্ছেন বাজে ছেলে। সূচনার এই কথার পৃষ্ঠে প্রণয়ের গলার স্বরে পরিবর্তন এলো। সূচনার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, বলছো তাহলে বাজে ছেলের তো বাজে কাজ করতেই হয়। সূচনা খানিক ঘাবড়ে যায়। প্রণয়ের দৃষ্টি একটু আগের নেই ঘুর লাগানো। প্রণয়ের দুহাত সূচনার কোমর স্পর্শ করতে সূচনার সমস্ত শরীর যেন জমে যায়। হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়। সূচনা আখি জোড়া বন্ধ করার আগে দেখে প্রণয় তার মুখটা এগিয়ে আনছে তার দিকে। সূচনা সেই মুহূর্তে আখি জোড়া খিচে বন্ধ করে নেয়। অতঃপর ঠোঁট জোড়ায় উষ্ণ স্পর্শ পেয়ে শরীরে ঝংকার ওঠে। সম্বিত ফিরে তখন যখন
দুহাতে ঠেলে সরিয়ে দেয় প্রণয়কে। খানিক উত্তেজিত হয়ে বলে, আপনি আমার অসুস্থতার সুযোগ নিচ্ছেন। অনুমতি নিলে কি আমি সম্মতি দিতাম না? প্রণয়ের যখন খেয়াল হয় তখন নিজের উপর ঈষৎ রাগ হলো সূচনার কথাটা যেন আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করে। তার প্রচন্ড রাগ হয়, চোখ জোড়া মুহূর্তেই আরক্তিম হয়। সূচনাকে ছেড়ে দিয়ে বড় বড় কদমে সেই স্থান হতে প্রস্থান করে। পেছনে সূচনা ফেল ফেল চোখে তাকিয়ে থাকে, বুঝতে পারে না একটু আগে যা হয়েছিল তা ভুল ছিল নাকি সে যা বলেছে তা ভুল ছিল। পরের দিন সূচনার ঘুম ভাঙে বেশ বেলা করে। চোখ খুলে তাকালে চোখে আলো লাগতেই মাথা ঝিম ধরে উঠে। দু হাত দিয়ে চুল খামচে ধরতে কপালে তাকা আধ ভেজা রুমালটা হাতে লাগে। ব্রুদয়ের মাঝে তার ভাঁজ পড়ে, শরীর দুর্বল লাগছে ভীষণ। কোনো রকমে উঠে বসে কপাল থেকে রুমালটা সরায়। বেডের পাশের ছোট টেবিলের উপর মাঝারি সাইজের বাটিতে পানি দেখে সূচনা বোঝার চেষ্টা করে। মাথা খাটিয়ে এতটুকু ধারণা করে রাতে হয়তো তার জ্বর বেড়েছিল, তারপরে জলপট্টি দিয়ে দিয়েছে কেউ। এর মধ্যে নুরায়া রুমে আসলেন। সূচনার কাছে আস্তে আস্তে উদ্গিন্ন গলায় জিজ্ঞেস করলেন, শরীর কেমন এখন? জ্বর কমেছে একটু? সূচনা মাথা উপর নিচ করে জানান দিল কমেছে একটু। নুরায়া হাউতাস করতে লাগলেন, বললেন, দুপুরে কত করে বললাম ওষুধটা খেয়ে নিও, খাওনি। এদিকে রাতেও এত জ্বর বাড়লো, ছেলেটাও না কাউকে ডাকেনি, একা একাই মাতব্বরি করেছে। আমায় ডেকে দিলে কি হতো? ছেলে মেয়ে বড় হয়ে গেলে এমন ভাব করে যেন সব তারাই বোঝে। সূচনার বুঝতে বাকি রইল না সে কেউটা যে প্রণয়। এদিকে নুরায়াকে হাউ হতাশ করতে দেখে সূচনা কিঞ্চিত হাসলো। তার জ্বর হলে তার মাও এমনই করত। মায়ের কথা মনে পড়া সূচনার চোখ জোড়া ঝাপসা হয়ে এলো মুহূর্তে। নুরায়ের চোখ এড়ালো না তা, বেশ নরম সুরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? খারাপ লাগছে? সূচনা দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, খারাপ লাগছে না, আসলে আম্মুর কথা মনে পড়ছিল। নুরায়া এমন জবাবে খানিক হাসলেন, হাসি বজায় রেখেই বললেন, বোকামি, তাই বলে কাঁদতে হবে? আপাকে কল করো, কথা বলো, মন হালকা হবে। আর আমি তো আছি, তুমি আমার ছেলের বউ তো কি হয়েছে, আমি তো তোমার মায়ের মতোই। সূচনার চোখ আবারও ছলছল করে উঠল। কি ছোট্ট বাক্য একটা, আমি তো আছি। অথচ এর ভাবার তো গভীর যদি সত্যি থাকে। এমন ভাবে বলে বর্ষা দেওয়ার মতো মানুষ সূচনা তার জীবনে বলতে গেলে পায়নি। এক মা ছাড়া তার পুরো দুনিয়ায় কেউই ছিল না, কেউ ভরসা দেয়নি, মাথায় হাত রাখেনি। সূচনা মৃদুস্বরে বলে, শাশুড়ি তো মা হয় না আম্মা। মানুষের মুখে এই কথা শুনে শুনে আমি অনেক ভয় পেতাম, যদি সত্যিই অন্যদের মতো শাশুড়ি হয় আমার। কিন্তু আপনার মতো শাশুড়ি যে হয় সেই কথা তেমন কেউ বলেনি কখনো। নুরাই আবারও হাসলেন। সূচনার কাছে বসে তার এক হাত দিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, মুদ্রার এই পিঠ আর ও পিঠ কিন্তু এক হয় না। এক পিঠে যদি অমন দজ্জাল শাশুড়ি থাকে, অন্য পিঠে আমার মতো শাশুড়িয়া থাকে। অবশ্য আমিও অত ভালো না, এত প্রশংসা করতে হবে না। আর শাশুড়ি মা হওয়ার দরকার কি? মা তো মাই, আর শাশুড়ি তো শাশুড়ি। যে যার জায়গা থাকবে, বুঝেছ? এবার ওঠো, বেলা হয়েছে অনেক, উঠে হাত মুখ ধুয়ে খেয়ে ওষুধ খাও। এমনিতে ছেলে আমার রেগে আছে দেখলাম। প্রণয়ের রেগে থাকার কথাগুলো সূচনার গতকালকের কথা মনে পড়ে। নিজের উপর ফের রাগ চেপে বসে। গতকাল বেশ চিন্তা ভাবনার পর বুঝতে পারে দোষটা আসলে তারই। তার উচিত হয়নি ওই সময় অমন কথা বলা। বোঝার পর থেকে সে চেষ্টা করছে প্রণয়ের সাথে কথা বলার, কিন্তু নাছরবন্ধ প্রণয় মুখ দিয়ে টু শব্দ করছে না, যেন মনোব্রত পালন করছে। দেখো না দেখার ভান করে কি সুন্দর এড়িয়ে যাচ্ছে। সূচনা মূলত প্রণয়ের দৃষ্টি আকর্ষণ করতেই ওষুধ না খেয়ে শুয়েছিল। ভেবেছিল হয়তো জোর করে খাওয়াবে, কিন্তু তেমন কিছুই হয়নি। টেবিলে ওষুধ আর পানির গ্লাস রেখে কানে ফোন ধরে গম্ভীর গলায় বলেছে, ওষুধ না খেয়ে অসুখ বাঁধানোর পরিকল্পনা যদি থাকে তাহলে যেন বাপের বাড়ি যায়। যে অসুখ বাঁধালে তার জন্য আমি অযথা কোনো টাকা পয়সা নষ্ট করব না। ব্যাস এতটুকুই। সূচনার মনক্ষুণ্ণ হয়, আঘাত পায় ভীষণ। ওষুধ আর নেয় না, প্রণয়ও কোনো প্রকার জোর করে না। সেসব ভেবে সূচনা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, লাভটা কি হলো? আপনারই তো রাত জেগে সেবা করতে হলো। সূচনার বাকি দিন কাটে শুয়ে বসেই। ইরা কিছু সময় তার সাথে কাটিয়ে নিজের রুমে চলে গেছে। মুগ্ধর কথা আর আজকে তুলেনি সূচনা, তবে ইরাকে দেখে মনে হয়েছে কোনো বিষয় চিন্তিত সে। মুগ্ধর সাথে কিছু চলছে কি? সূচনা ভেবেছিল জিজ্ঞেস করবে, কিন্তু করেনি। আর সন্ধ্যার ভিত্তিতে এইসব বিষয় নিয়ে এগোনো যায় না, কিন্তু তাকে এত কিছু ভাবতে হয় না। আর ইরা সূচনার রুম থেকে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আবার ফিরে আসে। নত মস্তিষ্কে নিচু কণ্ঠে বলে, আমার একটু কথা ছিল ভাবি। সূচনা সহজভাবেই বলে, বসো, কি কথা বলো।
এরা শুরুতে আমতা করে, কিভাবে বলবে কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারে না। তার এমন অবস্থা থেকে সূচনা তাকে সহজ হতে বলল। ঠান্ডা হও, এত ইতস্তত করতে হবে না, সহজভাবে বলো কি হয়েছে। ইরা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালায়, মৃদুস্বরে বলে। তোমার তো মুগ্ধর সাথে কথা হয়েছে তাই না? ও ছেলে হিসেবে কেমন? সূচনার কপালে ভাঁজ পড়ে। এটা কেমন প্রশ্ন? সে কিভাবে জানবে মুগ্ধ কেমন ছেলে? সে ব্রু কুটি করে বলল। আমি কিভাবে জানবো ইরা? মুগ্ধর সাথে আমার কথা হয়েছে একদিন, নিজ থেকে কথা বলেছিল তোমায় পছন্দ করে সেটা বলতে। হ্যাঁ, ভদ্রভাবেই কথা বলেছে, কিন্তু এর দ্বারা তো বোঝা যায় না ছেলে হিসেবে কেমন। আচ্ছা, কেন জিজ্ঞেস করছো? ভাবি আমি এরা বলতে পারে না, উসকুস করে। এবার সূচনা নিজ থেকেই বলল। দেখো ইরা, এই সময়টাতে মুগ্ধর মতো হয়তো কয়েকজনই আসবে, কেউ থাকতে আসবে, কেউ বা এমনি এমনি সময় নষ্ট করতে। জরুরি না যে তোমার সবার কথা চিন্তা করতে হবে, ভাবতে হবে। জরুরি এটা যে কে শেষ পর্যন্ত থাকবে। যে থাকবে তুমিও তার হয়েই থাকবে। মুগ্ধ অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে, কয়দিন পর চাকরি বাকরি পাবে, প্রতিষ্ঠিত হবে। সময়ের ব্যাপার। তোমার হাতেও এখনো মোটামুটি ভালো সময় আছে, অন্তত অনার্স শেষ হওয়া অবধি। সুতরাং এখন এসব চিন্তা ভাবনা বাদ দাও। তাকেও বলবে এসব চিন্তা ভাবনা তোমার মাথায় দিয়ে মাথাটা যেন নষ্ট না করে। নিজের পড়ালেখায় ক্যারিয়ারে মন দিতে বলো, আর তোমাকেও তোমার মতো ছেড়ে দিতে। এরা প্রসন্ন হয়, তার প্রশ্নের জবাব সে পেয়ে গেছে। সূচনাকে জড়িয়ে ধরে হাসি মুখে বিকেলের শেষ প্রহর ব্যালকনিতে দাঁড়িয়েছে সূচনা। আজকে অন্য দিনের তুলনায় বাতাস বেশি, জ্বর খানিক কমেছে তার। প্রণয়ের অফিস থেকে ফেরার সময় 5:30, এখন সময় প্রায় 6টা, অথচ তার ফেরার খবর নেই। সূচনা কল করেছিল বার দুয়েক, কিন্তু রিসিভ করেনি কেউ। করবে কেন? কল রিসিভ করলে তো কথা বলতে হবে, আর কথা তো সে বলছে না, সেজন্য ইচ্ছে করে রিসিভ করছে না। সূচনার এমনই মনে হলো, কল করলো না আর। প্রণয় সেদিন অফিস থেকে ফিরলো 7টার সময়, এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একেবারে রুমে আসলো 9টার দিকে। সূচনা আগে ভাগে কাজ সব সেরে রুমে আসে। প্রণয় আসার পর থেকে সে এবার কয়েক চেষ্টা চালিয়েছে কথা বলার, কিন্তু প্রণয় তাকে পাত্তাই দেয়নি, যেন দেখেও দেখেনি। সে যে সাহস করে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছে যে সাজগুজ তার অপছন্দ, অথচ এই ছেলের জন্য সেজেগুজে বসে আছে, ছেলেটা একবারও খেয়াল করলো না, ভালো করে তাকালো না পর্যন্ত। এজন্যই বলে হারিয়ে আফসোস করতে নেই। গতকাল ব্যাঘাত ঘাটিয়ে আজকে নিচ থেকে যাচ্ছে। গতকালকে তার বলা ওই কথার পর এ ছেলে যে নিচ থেকে তার ধারে কাছেও ঘেঁষবে না সে সম্পর্কে সূচনা নিশ্চিত। কিন্তু কোনোভাবে রাগ তো ভাঙাতে হবে। বোকামি যেহেতু করেছে, এখন তো একটু বেহায়া হতেই হবে। অবশ্য হয়েই যায়, তার নিজের বরই তো। চিন্তা করতে করতে সূচনা হেসে ফেলে শব্দ করে। ব্যালকনিতে তার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল প্রণয়। হাসি শব্দে সে পেছনে তাকায়। সূচনাকে দেখা মাত্রই মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করে ফের সামনে ঘুরে তাকায়। সূচনা পেছনে ভেঙচি কেটে বিড়বিড় করতে করতে তার পাশে গেছে দাঁড়ায়। প্রণয় তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। সূচনা মিনমিনে গলায় বলল, কি সমস্যা আপনার? চোখে পট্টি বেঁধেছেন, দেখেও না দেখার ভান করছেন যে? প্রণয় ডান দিকে ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে বলে, দুঃখিত, আমি কাউকে দেখছি না। চোখের সামনে দিয়ে ঘুরঘুর করছি, আর বলছেন দেখছি না? চোখের সমস্যা হয়েছে, গুরুতর সমস্যা। এই চোখ তোমাকে ছাড়া বাকি সবাইকে দেখতে পাচ্ছে, শুধু তোমাকে দেখতে পাচ্ছে না। এমন হচ্ছে কেন বলো তো? অবশ্য ভালোই হয়েছে, অন্তত কোনোভাবে তোমার সুযোগ তো নিতে পারবো না। রেস দিয়ে বলা কথা সূচনার বেশ হজম হয়। বুঝতে পারে ওই কথার জন্যই সাহেবের এত রাগ। সূচনা অনুতপ্তের সুরে বলে, কালকের কথার জন্য এত রাগ আমি বুঝতে পারিনি, মুখ ফসকে বের হয়ে গিয়েছিল, মিন করে বলিনি। মনে যে কথা থাকে মুখ ফুসকে তাই বের হয়। কে যেন বলেছিল? কথাটা সূচনাই বলেছিল তাদের দ্বিতীয়বারের দেখায়। সূচনা সেই কথার স্মরণে রেখে বলল, আমিই বলেছিলাম, কিন্তু আপনি যে সেদিন বলেছিলেন মেয়ে মানুষ মানে ঝামেলা, আমাকে সাহায্য করতে যেয়ে উল্টা বিপদে পড়েছেন, আবার আমাকে বিয়ে করবেন, এসবই তো মুখ ফসকে বেরিয়েছিল। আমার খারাপ লেগেছিল, কিন্তু মিন করে বলেননি, মাফ করে দিয়েছিলাম। তাহলে আপনি করতে পারবেন না কেন? প্রণয় স্মৃতিচারণ করে, মনে পড়ে সবই। হ্যাঁ, ওই কথাগুলো সে মন থেকে বলেনি। সূচনা মাফ করে দিয়েছিল। সূচনাও তো কালকে মন থেকে ওইসব কথা বলেনি। তারও তো উচিত বুঝার। প্রণয়ের রাগ ঈষৎ কমে, গলার স্বর নরম হয়, সূচনার দিকে ঘুরে বলে,
আচ্ছা, রাগ পড়ে গেছে। কিভাবে পড়লুম? এমনি। এমনি কিভাবে পড়ে? সূচনা পরপর বলে। মানুষের এত রাগ থাকে? যাই বলেছি ভুল করে বলেছি, তার জন্য এত রাগ দেখাতে হবে? সূচনা চোখ মুখ কুচকে কথাগুলো বলে। প্রণয় অদৃশ্য হাতে কপাল চাপড়ায়, মানে আগুনে ঘি ঢেলে আগুন না বাড়তে বলা। তবে গতকালের নিয়ে প্রণয় রেগে যায় না। সূচনার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কোমল স্বরে বলে, দেখো, সুযোগ নেওয়ার হলে আমি আরো আগে নিতাম। তোমার অসুস্থতা সুস্থতা দেখতাম না। কালকে আমি কোনো সুযোগ নিচ্ছিলাম না। তুমি আমার স্ত্রী, তোমার উপর আমার পুরো অধিকার আছে। আমি চাইলে সে অধিকার ফলাতে পারতাম আগেই, কিন্তু আমি চাইছিলাম আস্তে ধীরে সব হোক। আমি এক ধাপে এগোলে তুমি আরেক ধাপে এগোবে। কালকে এক ধাপে এগোতে চেয়েছিলাম আমি, আর তুমি সময় নষ্ট করে দিয়েছি। হ্যাঁ, আর সব দোষ যে আমার দিচ্ছ। গতকালকে মেসেজ দিয়েছিল কে? মেসেজে কে বলেছিল ভদ্র থেকে বাজে হতে? সূচনা কয়েক সেকেন্ড বোকার মতো চেয়ে থাকলো, অতঃপর মনে হতে মিনমিন গলায় বলল, আমিই বলেছিলাম, আবেগে বলে ফেলেছি। আসলে জ্বরের ঘোরে করেছি যা করার। এখন সব জ্বরের দোষ? হ্যাঁ, সামান্য এক মেসেজে আপনি ফুসলে যাবেন? একমাত্র বউয়ের আবদার, ভদ্র থেকে বাজে হতে বলেছ না? না হয় কই যাই বলো? প্রণয়ের ঠোঁটে দুষ্টু হাসি। সূচনা লজ্জা পায়। প্রণয় আসছি বলে সূচনার পাশ থেকে সরে যায়। সূচনা ডান দিকে দেয়ালের সাথে ঢেস দিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। প্রণয় যায় না, নিঃশব্দে সূচনার পাশে দাঁড়ায়। ঘাড় স্পর্শ পেতে মেয়েটা ঘাড় গোড়ায়। প্রণয়কে পেছনে দেখতে পেয়ে ভূত দেখার ন্যায় চমকে ওঠে। সে ভেবেছিল প্রণয় সত্যি চলে গেছে, কিন্তু যায়নি। দুজনের মাঝে দূরত্ব একেবারে কম। খেয়াল হতে মেয়েটা তড়িৎ গতিতে পেছনে যেতে নিলে মাথা যে বাড়ি খায় দেয়ালের সাথে। সে ব্যথা পায়। হৃদস্পন্দন তার অস্বাভাবিক, ঘন ঘন শ্বাস টানছে। চোখ জুড়ে একটু ভালো করে মেলে প্রণয়কে দেখে। তার দৃষ্টি জুড়ায় কেমন মাদকতা। মেয়েটা ভয় পায়, কাঁপাকাঁপি শুরু হয়ে যায় যেন। এত ভয়, এত কাঁপুনি কিসের? প্রণয় তন্মন্ত্রে ঝুঁকে পড়ে তার উপর। কম্পনরত অদর জোড়ায় ডান হাতের বুড়ো আঙ্গুল ছোঁয়। চোখ জোড়া আপনা আপনি বুঝে সে লাজুক মেয়েটার। কাঁপুনি বাড়ে আরো। তার অদরে থাকা পুরুষালী আঙ্গুল এপাশ হতে ওপাশ যায়, অদরে থাকা কৃত্রিম রং মুছে দেয়। কর্ণকুহল হয় নেশাতুর কণ্ঠ। তোমার ঠোঁট জোড়া ঈষৎ গোলাপি না? সেখানেই কৃত্রিম রং দিতে কে বলেছে? আমি যেন আর না দেখি। সূচনা মুখ খুলে কিছু বলতে পারে না, যেন বাসা হারিয়ে মেয়েটা নিঃস্ব। প্রণয় দুই বাহুতে হাত রেখে ললাটে ঠোঁট ছোঁয়াতেই তার শরীর স্থির হয়। সূচনা ফট করে সামনে ঘুরে যায়, প্রণয়ের দিকে পিঠ করে দাঁড়ায়। তার বুক দুকবুক করছে এখনো। প্রণয় পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলে, একটা গানের কথা মনে পড়ছে, গাইবো? সূচনা আঁখি জোড়া বন্ধ অবস্থাতেই মাথা উপর নিচ দুলে সম্মতি দেয়। সম্মতি পেতে প্রণয় গান শুরু করে। গান শেষ হলো, সূচনার ঘুর কাটে না। চোখ বন্ধ করে প্রতিটা লাইন অনুভব করে। প্রণয় তার কাঁধে নিজের থুতনি রেখে বলে, লজ্জা লাগছে? সূচনা মাথা দুই দিকে নাড়িয়ে বলে, এদিকে ঘুরো দেখি। সূচনার দুই বাহু ধরে নিজের দিকে ঘোরায় প্রণয়। সূচনা নত দৃষ্টি উপরে তুলে তাকালে প্রণয় নেশাতুর কণ্ঠে জিজ্ঞেস করে, কালকের অর্ধেক কাজটা কি আজকে সারা যাবে? সূচনা জবাব দেয় না, আলতোভাবে প্রণয়ের মুখে মাথা রাখে। প্রণয় ভূদয় তার জবাব পেয়ে গেছে। সূচনার মাথায় চুমু খায়, ব্যালকনিতে হতে প্রস্থান করে। বদ্ধ করে অন্ধকারে ভারী শ্বাসে কক্ষের পাল্লা ভারী হয়। সম্পূর্ণ অচেনা হতে মন ও শরীর দুজনের কাছে দুজন অচেনা রূপে ধরা দেয়। সংসার, পড়ালেখা, টিউশনি নিয়ে সূচনার সময় বেশ ভালোই কাটছে। প্রণয়ের সাথে নিজের সম্পর্কটাও আগের চেয়ে আরো ভালো মতো গুছিয়ে নিয়েছে। তবে মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়, তাও ছোটখাটো বিষয়। দুজনেই রাগে কিনা অল্পতেই রেগে যাওয়া যেন প্রণয়ের স্বভাব। নোরাইয়া তা দেখে প্রায় বলেন, ছেলেটার মেজাজে এমন তার জানতাম, কিন্তু ইদানিং একটু বেশি। সূচনা কিছু বলে না, বলার কিছুই নেই। ও যখন ঠান্ডা থাকে তখন সব ঠিক, দুনিয়া শান্তি। অথচ ছোট একটা বিষয় নিয়েই মাঝে মধ্যে এমন রেগে যায় যে তাকে অবাক হতে বাধ্য করে। মেজাজ ঠান্ডা হলে তখন আবার আফসোসের শেষ নেই। সূচনা আড়ালে আতপাগল উপাধি দিয়ে দিয়েছে আগেই। বাজে ছেলে যেমন প্রণয়ের জন্য তেমন প্রযোজ্য না এই আতপাগল উপাধিটাও। একদম খাপে খাপ।